নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ আরবিএমকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা মাধ্যমিক ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের বিষয় 1857 সালের বিদ্রোহকে সেপাই বিদ্রোহ বলা কতদূর যুক্তিসঙ্গত। এই প্রশ্নটি পরীক্ষায় 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1857 সালের মহাবিদ্রোহের সূচনার পর থেকেই এর প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়। আজও সেই বিতর্ক পুরোপুরি শেষ হয়নি। এই বিতর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো 1857 সালের বিদ্রোহকে কি শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বা একটি সামরিক বিদ্রোহ বলা যায়? সমকালীন অনেক ইংরেজ আধিকারিক এবং ভারতীয় শিক্ষিত ব্যক্তিরা এই বিদ্রোহকে মূলত সিপাহীদের বিদ্রোহ হিসাবেই বর্ণনা করেছিলেন। এই মতের সমর্থকদের মধ্যে অন্যতম ছিলেন স্যার জন লরেন্স, অক্ষয় কুমার দত্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এবং দাদাভাই নওরোজি। এবার দেখে নেওয়া যাক তারা কেন এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছিলেন। তারা তাদের মতের সমর্থনে যুক্তি দেখিয়েছেন যে, প্রথমত, 1857 সালের বিদ্রোহের সূচনা প্রথমে সিপাহীরাই করেছিলেন, তাই অনেক ঐতিহাসিকের মতে এটি মূলত সিপাহীদের বিদ্রোহ। দ্বিতীয়ত, বিদ্রোহের শুরু থেকে শেষ পর্যন্ত সিপাহীরাই ছিল সবচেয়ে সক্রিয় শক্তি। যুদ্ধ পরিচালনা এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের ভূমিকাই ছিল সর্বাধিক। তৃতীয়ত, মিরাট সেনানিবেশ থেকে পরিকল্পিতভাবে এই বিদ্রোহ অন্যান্য সেনানিবেশে দ্রুত ছড়িয়ে পড়ে, তাই অনেকের মতে এটি ছিল একটি সুসংগঠিত সামরিক বিদ্রোহ। আবার অপরদিকে ডক্টর সুরেন্দ্রনাথ সেন, শশীভূষণ চৌধুরীর মতো ঐতিহাসিকরা এই মতের তীব্র বিরোধিতা করেছে। তারা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ না বলার পিছনে বা সিপাহী বিদ্রোহ বলে মেনে না নেওয়ার পিছনে বহু কারণ দেখিয়েছে। এই কারণগুলি বা যুক্তিগুলি হলো, প্রথমত, যদি এটি শুধু সিপাহীদের বিদ্রোহই হতো তাহলে তা সেনানিবেশের মধ্যেই সীমাবদ্ধ থাকত, কিন্তু বাস্তবে এই বিদ্রোহ সেনানিবেশের বাইরে গিয়ে গ্রাম, শহর ও বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে, তাই এই বিদ্রোহকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলা যুক্তিসঙ্গত নয়। দ্বিতীয়ত, এই বিদ্রোহে শুধু সিপাহীরাই নয়, বহু সাধারণ মানুষ, রাজা, মহারাজা, জমিদার ও তালুকদার অংশগ্রহণ করেছিল, সুতরাং একে কেবল সামরিক বিদ্রোহ বলা চলে না। তৃতীয়ত, জনসাধারণের ব্যাপক অংশগ্রহণের ফলে এই বিদ্রোহ অনেক বড় আকার ধারণ করে। উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। চতুর্থত, অনেক স্থানে সিপাহীরা বিদ্রোহ শুরু করার আগেই সাধারণ মানুষ এই বিদ্রোহে সামিল হয়েছিল, যার অন্যতম উদাহরণ হিসাবে আমরা অযোধ্যার কথা বলতে পারি। তো এই মতো পরিস্থিতিতে এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা যায় কিভাবে? পঞ্চমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিদ্রোহে সিপাহীরা নেতৃত্ব দেয়নি। নেতৃত্ব দিয়েছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাঁতীয় টপি, কনোয়ার সিং, মনিরাম দেওয়ান প্রমুখ রাজা, মহারাজা ও সামন্ত নেতা। এই সমস্ত কিছু আলোচনার পর এখন প্রশ্ন হলো, 1857 সালের বিদ্রোহকে কি শুধুই সিপাহী বিদ্রোহ বলা যায়? এর উত্তরে বলা যেতে পারে এই তথ্যটি বা এই যুক্তিটি আংশিকভাবে হ্যাঁ, কিন্তু সম্পূর্ণভাবে নয়। কারণ বিদ্রোহের সূচনা অবশ্যই সিপাহীদের হাত ধরেই হয়েছিল, কিন্তু পরে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের ফলে এটি একটি বৃহৎ গণবিদ্রোহে পরিণত হয়। এই কারণেই অনেক ঐতিহাসিক 1857 সালের বিদ্রোহকে ভারতীয় জাতীয় চেতনার প্রথম বৃহৎ বিস্ফোরণ বলে অভিহিত করেছে। যদিও এই বিদ্রোহ সফল হয়নি ঠিকই, তবুও এটি ভারতের পরবর্তী স্বাধীনতা সংগ্রামের ভিত্তিপ্রস্তর তৈরি করেছে।